হোমোসেপিয়েন্স বা তার পূর্বপুরুষরা যারা একসময় জঙ্গলে গুহায় বসবাস করত, সে আদিম সময় পেরিয়ে তারা আজ এতটা উন্নত হয়েছে যে তারা নিউক্লিয়ার ওয়েপন পর্যন্ত তৈরি করে ফেলেছে। মানুষ কোথায় না গিয়ে পৌঁছে গিয়েছে, চাঁদের মাটিতে পা রেখেছে সমুদ্রের হাজার হাজার গভীর অতলে। কিন্তু এই পৃথিবীর এমন বহু জায়গা রয়েছে সেখানে এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি। তারই মধ্যে একটি জায়গা এই ভারতেরই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্যতম একটি দ্বীপ, পোর্ট ব্লেয়ার থেকে 50 কিলোমিটার দূরত্ব, নর্থ সেন্টিনেল আইল্যান্ড। ওই যে বলছিলাম যে একসময় মানুষ যখন তারা গুহা মানব ছিল, আদিম ছিল, তারা তখন মাইগ্রেট করেছিল, এক দেশ থেকে আরেক দেশে চলে গিয়েছিল শুধুমাত্র খাদ্য এবং বাসস্থানের টানে। আজকের আধুনিক সভ্যতায় মানুষ অনেক উন্নত হয়েছে, কিন্তু কিছু মানুষ আছে যারা এখনো পর্যন্ত সেই লেভেলে উন্নত হতে পারেনি। সেই লেভেল কি? তারা এখনো পর্যন্ত পড়ে রয়েছে স্টোন এজে। আর ভারতের আন্দামান নিকোবরের কাছাকাছি এই দ্বীপেই তারা বসবাস করে, যে দ্বীপের নাম আপনাদের বললাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড। আর সেই জনজাতির নাম সেন্টিনালিজ। বলা হয় আজ থেকে প্রায় 10,000 বছর আগে আফ্রিকা থেকে এসেছিল এই সেন্টিনালিজরা। সেখানে গেলেই তীর ছুঁড়ে মারা হয়। তারা পরিষ্কার এটা বোঝাতে চায় যে তারা কোনোভাবেই আমাদের সংস্পর্শে থাকতে চায় না। এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট বহুবার চেষ্টা করেছিল তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার। 1991 একটি এক্সপিডিশন, যেখানে সবচেয়ে ফ্রেন্ডলি এক্সপিডিশন যেটাকে বলা হয়, সবচেয়ে কাছাকাছি আসা গিয়েছিল এই সকল আদিম উপজাতিদের সঙ্গে, কিন্তু তারপর আর সম্ভব হয়নি। 1997 থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট ঘোষণা করে যে আর কোনোভাবেই এদের কাছাকাছি যাওয়ার প্রয়োজন নেই বা যাওয়া উচিত নয়। তাই নর্থ সেন্টিনেল আইল্যান্ড, যদি আপনারা আন্দামান যান, যখন আন্দামানে ল্যান্ড করে ফ্লাইট, ঠিক এই নর্থ সেন্টিনেল আইল্যান্ডের ওপর থেকেই ল্যান্ড করে। তাই ফ্লাইটের জানলা দিয়ে বসে সমুদ্রের মাঝের এই গভীর জঙ্গলে ঘেরা দ্বীপটি দেখতে দেখতে আপনি হারিয়ে যেতে পারেন কোনো এক প্রাগৈতিহাসিক যুগে, এমন এক যুগে যেখানকার মানুষ আজও সভ্যতা বলতে কিছুই জানে না। আরও একবার স্বাগত আপনাদের আই এম বোসের এই ভিডিওতে। আপনাদের সঙ্গে রয়েছি কুনাল। আজ বলবো সেই সেন্টিনালিজদের কথা যারা এখনো পর্যন্ত লুকিয়ে রয়েছে এমন এক আড়ালে, কারণ তারা লুকিয়ে থাকতে চায়। কি তাদের ইতিহাস, কি জানা যায় তাদের সম্পর্কে, কোথা থেকে এসেছিল তারা, সঠিক কি ব্যাখ্যা তাদের সম্পর্কে, আসুন জানি আজকের এই ভিডিওতে। আপনারা হয়তো এর আগেও এই সেন্টিনালিজদের ব্যাপারে অনেক কিছু শুনেছেন, ইউটিউব থেকে শুরু করে নানা মাধ্যমে, এমনকি খবরের কাগজ, টেলিভিশন, সর্বত্রই এই ধরনের খবর বেরিয়ে থাকে। কিন্তু আজ সেন্টিনালিজদের ব্যাপারে আমি সেই সব তথ্য আপনাদের জানাবো না যেটা অলরেডি আপনারা জানেন। আমি জানাবো আপনাদের সেই বিষয়টি নিয়ে, এই সেন্টিনালিজরা এই দ্বীপে ঠিক এলো কি করে। অনেক নৃতত্ত্ববিদের মতে যে 10,000 বছর আগে পূর্ব আফ্রিকা হয়ে, ইয়েমেন হয়ে, এই গোটা ভারতীয় উপমহাদেশ পেরিয়ে বার্মা হয়ে তারা পৌঁছে গিয়েছিল এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এছাড়াও আরও অনেক মতামত রয়েছে। আজকের এই ভিডিওতে সেই মতামতগুলোই তুলে ধরবো যে এই সেন্টিনালিজরা আসলে কোথা থেকে ঠিক এসেছিল। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 572টি আইল্যান্ড রয়েছে, যার মধ্যে 38টি আইল্যান্ড বসবাসের যোগ্য, আর ট্যুরিস্টদের জন্য খোলা থাকে 17টি আইল্যান্ড। আর এরই মধ্যে অন্যতম একটি আইল্যান্ড রয়েছে নর্থ সেন্টিনেল আইল্যান্ড, যেখানে সাধারণ মানুষ বা ট্যুরিস্টদের যাতায়াত নিষিদ্ধ। আর এই আইল্যান্ডের ভেতরেই থাকে এই সেন্টিনালিজরা। আন্দামানে যে বিপুল আইল্যান্ড রয়েছে তার মধ্যে নর্থ, মিডল এবং সাউথ, এই 3টি আইল্যান্ডকে মিলিয়ে বলা হয় গ্রেট আন্দামান। যে আফ্রিকা থেকে একদল মানুষ তারা মাইগ্রেট করেছিল, তাদের মধ্যে অনেকেই বিভিন্ন জায়গায় বসবাস করতে শুরু করে। কিন্তু এই আইল্যান্ডগুলোতে যারা বসবাস করতে শুরু করে, তারা কিন্তু আর এই মেইনল্যান্ডের সঙ্গে, মেইনল্যান্ডে যারা বসবাস করতে শুরু করেছিল, মানে ধরুন আমরা বা আমাদের অ্যানসেস্টার্সরা, তাদের সঙ্গে আর কোনোভাবে মিলে যায়নি। তারা আইসোলেটেড হয়ে পড়ে এই আইল্যান্ডগুলোর মধ্যেই। এবং আজ থেকে প্রায় 2,500 বছর আগে আন্দামানের যে সকল ট্রাইবালদের কথা বলা হয়, তারা বা তাদের অস্তিত্ব সম্পর্কে জানতে পারা যায়। অতীতে এই সকল জনজাতিদের সম্পর্কে অনেক ধরনের কথিত মতামত রয়েছে। যেমনটা একবার রোমান গণিতজ্ঞ ক্লডিয়াস টলেমি তিনি দাবি করেছিলেন এই সকল আইল্যান্ড, মানে আন্দামানের এই সকল আইল্যান্ডে যারা বসবাস করে তারা ক্যানিবাল, অর্থাৎ তারা মানুষের মাংস খায়। আইল্যান্ডস অফ ক্যানিবালস বলেছিলেন তিনি। কিন্তু পরবর্তীকালে যখন আন্দামানের যে সকল এই ট্রাইবালদের সম্পর্কে জানতে পারা যায়, 5টি প্রজাতি সম্পর্কে মূলত জানতে পারা যায়, কিন্তু তাদের কাছ থেকে কোনোভাবেই তারা মানুষ খায় এমন কোনো তথ্য কিন্তু পাওয়া যায়নি কখনো। কিন্তু প্রথম কবে দেখা গিয়েছিল এদেরকে?
সালটা ছিল 1771। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি জাহাজ ওই পথে আসছিল। ঠিক সেই সময় জঙ্গলের ভেতর থেকে লাইট দেখতে পায় তারা, এবং এখান থেকে শুরু হয় প্রথম অনুসন্ধান যে ওই জঙ্গলের মধ্যে কারা বসবাস করে। এরপর সালটা ছিল 1867, যখন ভারতীয় নাবিকদের একটি জাহাজ 100 জনকে নিয়ে ওই পথে আসছিল। জাহাজটি হঠাৎ করেই ওই আইল্যান্ডের পাশে ডুবে যায় এবং তারা ভয়ঙ্কর কিছু মানুষকে সেখানে তারা দেখতে পায়। বলা হয়েছে যে গায়ের রং কুচকুচে কালো, এবং তারা হাইটে খুব বেশি হলে 5 ফুট বা তার থেকে একটু বেশি, 5 ফুট 2-3, এর বেশি একেবারেই নয়। এবং তারা তীরধনুক হাতে নিয়ে বা অস্ত্র হাতে নিয়ে, ওই ধরনের বল্লম বা তীরধনুক নিয়ে তাদেরকে আক্রমণ করতে এসেছিল। ব্রিটিশ ইন্ডিয়ান রয়্যাল নেভি তাদেরকে সেই সময় উদ্ধার করে। এরপরের সালটা ছিল 1880। একজন ব্রিটিশ অফিসার মরিস ভিভেল পোর্টম্যান, যিনি গিয়েছিলেন এই নর্থ সেন্টিনেল আইল্যান্ডে, তিনি সেই আইল্যান্ডে যান এবং সেখান থেকে 2 বৃদ্ধ বৃদ্ধা এবং তার সঙ্গে 2 বাচ্চাকে তুলে নিয়ে আসে। এবং ওই বৃদ্ধ বৃদ্ধাকে আনার কিছুদিনের মধ্যেই ওই বুড়ো বুড়ির মৃত্যু হয়ে যায়, এবং তৎক্ষণাৎ ওই বাচ্চা দুটোকে তিনি ফের একবার নর্থ সেন্টিনেল আইল্যান্ডে ফেরত দিয়ে আসেন, এবং তার সঙ্গে কিছু গিফটও তাদেরকে দিয়ে আসা হয়েছিল। এই মৃত্যুর পিছনে ব্যাখ্যা ছিল যে তাদের ইমিউনিটি ডেভেলপ করেনি, কারণ আমরা যুগ যুগ ধরে, আমাদের পূর্বপুরুষরা যুগ যুগ ধরে বিভিন্ন ভাইরাসের সঙ্গে লড়াই করেছে এবং সেখানে বিভিন্ন কীটাণুর সঙ্গে লড়াই করে তারা এই ইমিউনিটি তৈরি করেছে। কিন্তু এই সেন্টিনালিজরা বা এই ধরনের উপজাতিরা, তারা একটি নির্দিষ্ট জায়গায় দীর্ঘদিন ধরে আইসোলেটেড হওয়ার ফলে তারা কোনোভাবেই অন্য কোনো সম্প্রদায় বা আমাদের মতন মানুষদের সংস্পর্শে আসেনি। তাই বিভিন্ন রোগ ভোগ থেকে তারা দীর্ঘদিন ধরে দূরে রয়েছে। তাই ইমিউনিটি ডেভেলপ তাদের মধ্যে হয়নি। এ কারণেই মানুষের সংস্পর্শে আসার সাথে সাথেই ওই বৃদ্ধ এবং বৃদ্ধার মৃত্যু হয়েছিল। তারপর থেকে সেই অর্থে কোনো অ্যাটেম্প্ট আর তাদের নিয়ে আসার হয়নি। এরপর 1967, 1970 সে সময়ও এক্সপিডিশন হয়েছিল এদের খোঁজার জন্য, এদের সম্পর্কে কি জানা যায়। কারণ এর মাঝে অন্যান্য যে ট্রাইবসগুলো ছিল, যাদের মধ্যে গ্রেট আন্দামানিজ, জারোয়া, ওঙ্গি, এরা কিন্তু আস্তে আস্তে সাধারণ যে হিউম্যান লাইফ আমাদের সঙ্গে আস্তে আস্তে মিশতে শুরু করে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করি এবং অনেকটাই সফল হই। কিন্তু এই যে আন্দামানিজ, তাদের মধ্যে অন্যতম এই সেন্টিনালিজ, তারা কিন্তু কোনোভাবেই মানুষের সংস্পর্শে ততদিনও পর্যন্ত আসেনি, ইভেন এখনও আসেনি। 1974 সালে প্রথম তাদেরকে ফিল্মিং করা হয়, অর্থাৎ একটি মুভি তৈরির উদ্দেশ্যে সেই আইল্যান্ডের কাছাকাছি যাওয়া হয়। নিয়ে যাওয়া হয় বেশ কিছু জিনিসপত্র, তার মধ্যে ছিল নারকেল, একটা শুয়োর। এবং ওই এক্সপিডিশনে যারা গিয়েছিলেন তারা ফিল্মিং করেন এবং সেখানে নারকেলগুলো তারা সমুদ্রের পাড়ে ফেলে রেখে আসেন এবং শুয়োরটিকে ছেড়ে দেওয়া হয়। প্রথম দিন তারা গিয়ে সেখানে কিছুই দেখতে পান না, কিন্তু পরে তারা দেখতে পান যে কিছু মানুষজন সেখান থেকে বেরিয়ে আসছেন এবং এই শুয়োরটিকে তারা মেরে ওই যে বালি তাতে পুঁতে দিয়েছিল। এবং তারা যে কোনোভাবে আমাদের সংস্পর্শে আসতে চায় না তার প্রমাণ সে সময় তারা দিয়েছিল তীর ছুঁড়ে। এবং এই যে ডকুমেন্টারি যিনি বানাচ্ছিলেন, যে ডিরেক্টর প্রেম বৈদ্য, তার পায়ে এসে একটি তীর লাগে এবং তিনি আহত হন। এরপর সালটি ছিল 1981 সাল। প্রাইম রোজ নামের একটি জাহাজ বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাচ্ছিল। সেই সময় এই জাহাজটি হঠাৎই, হতে পারে ঝড়ে, একেবারে আইল্যান্ডের গায়ে ঠেকে যায় এবং ডুবে যায়। এবং তার মধ্যে যারা ছিলেন তারাও কিন্তু সেই একই অভিজ্ঞতা ফেস করেন। তারা দেখেন যে একদল ট্রাইবাল তাদেরকে আক্রমণ করার জন্য তীর ধনুক নিয়ে উপস্থিত। পরবর্তীকালে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছিল, যারা ওখানে আটকে পড়েছিলেন তাদেরকে হেলিকপ্টারে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু এরপর থেকেই অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করা যায় যে এই যে ট্রাইবালরা, এই সেন্টিনালিস, তারা কিন্তু তীর ধনুকের মাথায় মানে লোহার ব্যবহার শিখে গিয়েছিল। এই লোহা তারা কোথা থেকে পেল জানেন? ওই যে জাহাজটা ডুবে গিয়েছিল, সেই জাহাজ থেকেই মনে করা হয় এরা লোহার ব্যবহার শুরু করেছিল। অদ্ভুত বিষয় একটা কি জানেন? আমি বিষয়টি সম্পর্কে জানতাম না, এই জাহাজটি সম্পর্কেও জানতাম না। এই নর্থ সেন্টিনেল আইল্যান্ডের সম্পর্কে যখন জানতে পারি 2018 সালে একটি ঘটনা ঘটে, সেটা সম্পর্কে আপনাদের আবারও বলবো এই ভিডিওতেই। ঠিক সেই সময় আমি খুঁজতে খুঁজতে একদিন রাত্রিবেলা গুগলস ম্যাপে আমি এই সেন্টিনেল আইল্যান্ডকে দেখছিলাম। ঠিক সেন্টিনেল আইল্যান্ডে আমি জুম করে দেখি একটি শিপ রেকেজ বা জাহাজের ভাঙাচুরা অংশ পড়ে রয়েছে এবং সেটা দেখে আমি অবাক হই। পরবর্তীকালে বিষয়টি সম্পর্কে যখন জানতে পারি তখন জানা যায় এটি হচ্ছে সেই জাহাজ যার নাম ছিল প্রাইম রোজ। জাহাজটি আজও রয়েছে এই আইল্যান্ডের উত্তর প্রান্তে, আপনারা গুগল ম্যাপে গিয়ে এখনও দেখতে পারেন। এরপর সালটা ছিল 1991, যখন প্রথমবার একটা ফ্রেন্ডলি কন্ট্যাক্ট সম্ভব করা গিয়েছিল। আর এটাই ছিল মনে হয় শেষ এক্সপিডিশন যেখানে এই ধরনের ফ্রেন্ডলি কন্ট্যাক্ট হয়েছিল। এবং যার সঙ্গে বলা যেতে পারে এই ফ্রেন্ডলি কন্ট্যাক্ট হয়েছিল তিনি হলেন মধুমালা চট্টোপাধ্যায়,
একজন বাঙালি অ্যানথ্রোপোলজিস্ট। এর আগে ত্রিলোকনাথ পণ্ডিত, তিনিও একজন অ্যানথ্রোপোলজিস্ট, তার নেতৃত্বে একাধিকবার টিম গিয়েছে, কিন্তু কোনোভাবেই এই ধরনের সাফল্য আসেনি। তারা এবারও নিয়ে যান নারকেল এবং একের পর এক নারকেল দেয়া হয়, হাতে হাতে পর্যন্ত তারা সেই সময় সেন্টিনালিজরা এই নারকেল নেয় এবং এদের মধ্যে থেকেই একজন সেন্টিনালি যুবক সম্ভবত মনে করা হয়েছিল মধুমালা চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে তীর পর্যন্ত মারতে যান এবং একজন মাঝবয়সী মহিলা তাকে ধাক্কা দিয়ে থামিয়ে দেয়। তীর মারতে বারণ করে, কেন বারণ করেছিল কিছু জানা যায় না। ওই তীরটি যদিও জলে এসে পড়ে, কিন্তু মধুমালা চট্টোপাধ্যায়ের গায়ে লাগেনি। এই যে সময়টা ছিল, পরপর দুবার সম্ভবত তারা এই এক্সপিডিশনে এই সেন্টিনালিজদের খুব কাছাকাছি এসেছিল। কেন যে ঠিক এই সময়ের জন্য তারা খুব ফ্রেন্ডলি হয়ে পড়েছিল এখনো পর্যন্ত জানা যায় না। এদের সম্পর্কে খুব কমই জানা যায়, কিন্তু এই এক্সপিডিশনের মধ্যে দিয়ে যতটুকু জানা গিয়েছিল বা যতটুকু দেখা গিয়েছিল খুব কাছ থেকে দেখা গিয়েছিল। এবং এক্সপিডিশন যখন শেষ হয় ঠিক তার আগের দিন একজন সেন্টিনালি বোটের মধ্যে উঠে আসে। যতদূর জানা গিয়েছে যে কোনো একজন অ্যানথ্রোপোলজিস্ট বোটে ওঠার পর ওই সেন্টিনালির গলায় কোনো একটি হাড় ছিল, সেটি হাত দিয়ে ধরে দেখার চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে এই সেন্টিনালি অস্ত্র বের করে। তারপরে এই ফায়ারিং করা হয় এয়ারে এবং লাফ দিয়ে জলে গিয়ে পড়ে এই সেন্টিনালি। তারপর থেকে আর কোনো এক্সপিডিশন সে অর্থে কিন্তু হয়নি। 2004 সালে যখন সুনামি হয়েছিল তখন ইন্ডিয়ান আর্মি দেখার চেষ্টা করেছিল যে আদৌ কি এই সুনামিতে তারা বেঁচে আছে, কিন্তু যখন হেলিকপ্টার সেখানে গিয়ে পৌঁছয় তারা তীর ধনুক নিয়ে আক্রমণ করে এবং সেই হেলিকপ্টার অনেক উঁচুতে উড়িয়ে সেখান থেকে পালিয়ে আসতে হয়। এবং তারপর যে রিপোর্ট পেশ করা হয়েছিল যে যতই জলস্তর বাড়ুক না কেন এই সেন্টিনালিজরা একেবারে বহাল তবিয়তে রয়েছে। এর আগে কিন্তু 1997 সালে ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয় যে এই আইল্যান্ড আর কোনো ধরনের এক্সপিডিশন বা কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যাবে না, যদি না প্রয়োজন হয় একান্তই, কারণ এরা কোনোভাবে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে চায় না। আর এর আগেও যে পয়েন্টটা আপনাদের বলেছিলাম যে যোগাযোগ না রাখার অন্যতম কারণ আমরা মনে করি যে আমাদের সংস্পর্শে আসলে এই সেন্টিনালিজদের নানা রকমের রোগভোগ হতে পারে। যেহেতু এদের ইমিউনিটি গ্রো করেনি, সে কারণে এদেরকে একেবারে দূরে রাখা হয়। এই আইল্যান্ড থেকে 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে একটি জোন ক্রিয়েট করা হয় যার মধ্যে কোনোভাবেই প্রবেশ নিষেধ। কিন্তু 2018 সালে ঘটে যায় একটি ঘটনা। একজন আমেরিকান মিশনারি তিনি ধর্মপ্রচারের জন্য এই আইল্যান্ডে যান। কিছু মৎস্যজীবীকে টাকা দিয়ে লোভ দেখিয়ে বেআইনিভাবে এই আইল্যান্ডে যান। প্রথম দিন সেখানে গিয়ে এই সেন্টিনালিজদের মুখোমুখি হন, তাকে উদ্দেশ্য করে তীর মারে তারা। বাইবেলে এসে তীরটি লাগে, সে ফিরে আসে। সেকেন্ড দিন আবার যায়, আবারও আক্রমণের মুখে পড়ে, ফিরে আসে এবং থার্ড দিন যায় ধর্মপ্রচারের জন্য। এবং পরবর্তীকালে যখন ফিশারম্যানদের গ্রেফতার করেছিল পুলিশ, তারা জানায় যে তারা সেখানে গিয়ে দেখে দূর থেকে বোটে বসে যে ওই সেন্টিনালিজরা সমুদ্রের পাড়ে বালি খুঁড়ে একটা কবর দিচ্ছে কাউকে। মনে করা হয় এই ব্যক্তি সেই ব্যক্তি জন অ্যালেন চাও, যে গিয়েছিলেন ধর্মপ্রচার করতে, আমেরিকান মিশনারি, তারই বডি তারা খবর দিচ্ছে। অতীতে এবং বহু নিদর্শন রয়েছে যে যাকেই তারা সেখানে মেরেছে বডি কিন্তু তারা বালিতে কবর দিয়ে দিয়েছে। আপনাদের যেমনটা বললাম যে 1771 সালে প্রথম ব্রিটিশরা দেখতে পায় যে এই আইল্যান্ডের মধ্যে দিয়ে একটি আলো আসছে এবং কোথা থেকে এই আলো আসছে সেখান থেকে অনুসন্ধান শুরু হয়। কিন্তু এর সাথে ভারতের স্বাধীনতার একটা বিশাল পার্ট জুড়ে রয়েছে। আপনারা জানেন কালাপানির নাম শুনেছেন। কালাপানি মানে সেলুলার জেল। এই সেলুলার জেল তৈরি করেছিল ব্রিটিশরা 1896। এই জেল তৈরির কাজ শুরু হয়েছিল এবং 1906 সালে এই জেলটি তৈরি হয়, মানে সম্পূর্ণ কমপ্লিট হয়। ব্রিটিশরা এই কালাপানিতে কাদেরকে পাঠাতো? ক্রিমিনালদের। এমনকি পরবর্তীকালে ভারতের বহু স্বাধীনতা সংগ্রামীদের এই কালাপানিতে পাঠানো হয়েছিল। ব্রিটিশরা যখন সেখানে যায় এবং এই ধরনের ট্রাইবদের সঙ্গে তাদের মুখোমুখি হয়, তারা কিন্তু চেয়েছিল এই ট্রাইবদের কাজে লাগাতে। এই ট্রাইবদের কাজে লাগানো হতো যদি কোনো বন্দী সেখান থেকে পালিয়ে যেত তাদের ধরার জন্য। যদিও ব্রিটিশরা এই ট্রাইবদের সঙ্গে বর্বরোচিত ব্যবহার করেছিল, এই ধরনের নজির কিন্তু ইতিহাসে রয়েছে। যদিও আপনারা জানেন যে এই আইল্যান্ড পরবর্তীকালে দখল করে নেয় জাপান এবং পরে আজাদিন ফৌজ এখানে স্বাধীনতার পতাকা উড়িয়ে দিয়েছিল। ব্রিটিশরা 1945-এ বাধ্য হয় এই আইল্যান্ডকে সম্পূর্ণ এখান থেকে চলে যেতে বা এই আইল্যান্ডকে ছেড়ে দিতে। তার পরবর্তী সময় 1947-এ দেশ স্বাধীন হয়। একের পর এক্সপিডিশনের কথা আপনাদের বললাম এবং বর্তমানে সেই এক্সপিডিশন বন্ধ পর্যন্ত হয়ে গিয়েছে। কিন্তু এবার আসি আপনাদের এই বিষয়ে আরও ডিটেলে জানাতে যে এই যে সেন্টিনালিজ যাদের সম্পর্কে আমরা জানা বন্ধ করে দিলাম, আলটিমেটলি রিসার্চ অলমোস্ট বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে রিসার্চ হয়েছে কোথা থেকে এলো এই সেন্টিনালিজরা? 10,000 বছর আগে তারা তো মাইগ্রেট করেছিল এমনটা অনুমান করা হয়। এই যে আদিবাসী সম্প্রদায়, তা গ্রেটার আন্দামানি হোক, ওঙ্গি হোক, জারোয়া হোক বা এই সেন্টিনালিজ, এদের পূর্বপুরুষ বা অ্যানসেস্টার ছিল নেগ্রিটো নামে এক উপজাতি। আর এই নেগ্রিটোরা এসেছিল, এরা লোকালি মাইগ্রেট করেছিল
এমনটা কিন্তু একটা মতামত রয়েছে। লোয়ার বার্মা থেকে এই নেগ্রিটোরা এসেছিল এবং বিভিন্ন আইল্যান্ডে বসবাস করতে শুরু করে। যদিও আরেকটি মতামত বলে যে এরা হচ্ছে আমেরিকান নিগ্রো। একটি পর্তুগিজ জাহাজ ইন্ডিয়াতে আসার সময় এই নিগ্রোদের কয়েকশো নিগ্রোকে এই জাহাজে করে নিয়ে আসছিল এবং এই আন্ডামান সি মানে বে অফ বেঙ্গলে এই জাহাজটি ডুবে যায়। ঠিক সেই সময় নাবিকদের হত্যা করে এই নিগ্রোরা এবং এই আইল্যান্ডে নিজেদেরকে লুকিয়ে ফেলে এবং তারপর থেকে তাদের মধ্যে সেই স্বভাবগুলো জেনারেট করতে শুরু করে, অর্থাৎ লুকিয়ে থাকা, অচেনা কাউকে দেখলেও আক্রমণ করা, তীর ছোড়া। কিন্তু এই মতামতের বিপক্ষে বেশ কিছু যুক্তি রয়েছে। বলা হয় যে পর্তুগিজরা ভারতে এসেছিল আজ থেকে মাত্র 500 বছর আগে, আর এই নেগ্রিটোদের সম্বন্ধে বা তাদের অস্তিত্ব সম্পর্কে জানা যায় আজ থেকে প্রায় 2000 বছর আগে। তাহলে কোনোভাবেই ওই আমেরিকান নিগ্রোরা এই নেগ্রিটো নয়। গ্রেট আন্দামানিজ, ওঙ্গি, জারোয়া এরা কিন্তু আস্তে আস্তে অনেকটাই লুপ্ত হওয়ার পথে। যেমন অনেক উপজাতি আছে তারা প্রায় লুপ্ত হয়েই গিয়েছে, অলরেডি সংখ্যা কমেছে। যত মানুষের সঙ্গে তারা মিশতে শুরু করেছে তাদের সংখ্যা আস্তে 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 কমে গিয়েছে। কিন্তু যদি আমরা ওঙ্গিদের কথা ধরে নিই, এই ওঙ্গিরা ছোট ডিঙি ব্যবহার করে বা ব্যবহার করতে পারতো। এই ছোট ডিঙির ব্যবহার তাদের মাইগ্রেট করতে সাহায্য করেছিল এমনটা অনুমান। আর এই নর্থ সেন্টিনালিস এরাও কিন্তু এই ধরনের ছোট ডিঙি ব্যবহার করে, আর এই ডিঙিকে বেস করেই এরা একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে গিয়েছে এমনটা অনুমান করা হয়। এরা সাউথ ইস্ট এশিয়ার যে নেগ্রিটো পপুলেশন রয়েছে, পার্টিকুলারলি সেমাংস এন্ড আয়তা, এটা সেখান থেকে, দ্যাট মিনস সেমাংস আর আয়তা হচ্ছে আমাদের ফিলিপাইন্স আর মালয়েশিয়া, এই দুই জায়গা থেকে মাইগ্রেট ওদের পপুলেশনের সিমিলারিটিস গুলো দেখা যাচ্ছে ইন টার্মস অফ দেয়ার স্ট্রাকচার, ম্যাটেরিয়াল কালচার, বিহেভিয়ারাল প্যাটার্ন এগুলো রয়েছে। এবং যার জন্য কতগুলো থিওরির মধ্যে একটা থিওরি অনেকটা অ্যাকসেপ্টেবল, যেটা র্যাডিক্যালি ব্রাউনও বলেছেন, যে এরা খুব সম্ভবত সাউথ ইস্ট এশিয়ার বার্মা, জিএন বার্মা, এখন মায়ানমার, এইসব এলাকা থেকে মাইগ্রেট করেছে। কিভাবে মাইগ্রেট করেছে উনি সেটা যদিও ডিটেলস বলেননি, কিন্তু অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে স্টাডি করা হয়েছিল, ডক্টর প্রতাপ চন্দ্র করেছিলেন। সেটা আর্লি 70s কিচেন মেডেন বলে কতগুলো অনেকটা আমাদের হাম্প টাইপের বড় বড় জায়গা, যেখানে এই ট্রাইবরা বর্ষাকালে থাকে তাদের কমিউনিটি হলে, এবং লেফট ওভার যে খাবারগুলো থাকে সেখানে ফেলে। এইটার যে লেয়ার্স গুলো হয় সেগুলো উনি অ্যানালিসিস করে দেখেন যে অ্যাটলিস্ট ওনার এতে যে 2000 years ব্যাক লোয়েস্ট লেয়ার যেগুলো রয়েছে এগুলো অ্যাভেলেবল ছিল। তার থেকে উনি ডিডিউস করেন যে এখানে অ্যাটলিস্ট 2000 years ব্যাক গ্রেট আন্দামানিজরা ছিল। তারপরে ফার্দার সেগুলোকে আরো এলাবোরেট করেন পুনের একজন সায়েন্টিস্ট। তিনি বলছেন যে মাইক্রোলিথ কতগুলো দেখেছেন, আর এগুলো স্টাডি করে বলছেন এটা 2239 বা সামথিং লাইক দ্যাট, এই সময়ে আমরা পাচ্ছি যে এদের এক্সিস্টেন্স রয়েছে এখানে। তার মানে এক্সিস্টেন্সটা আমরা জানতি, কিন্তু এখানেই যে ইভলভ করেছিল, এভলিউশনটা যে আইল্যান্ডে হয়েছিল, সেটা কোনো আমরা ফসিল আজ পর্যন্ত পাইনি, যার ফলে বলা যায় না যে এখানে ইভলভ করেছিল। বিহেভিয়ারাল প্যাটার্ন যেগুলো রয়েছে, তারা তো হান্টার গ্যাদারার ফরেজার, তো এক আইল্যান্ড থেকে আর এক আইল্যান্ডে মাঝে মাঝে ঘুরে বেড়ায়, বেড়াতেও সেই সময়। তাদের কতগুলো আউটট্রিগার কেন আছে এখনো পাওয়া যায় ওঙ্গিদের মধ্যে বা সেন্টিনারিজের মধ্যে রয়েছে, কিন্তু জারোয়া বা আমাদের গ্রেট আন্দামানিজের মধ্যে এখন সেগুলো পাওয়া যায় না। তারও কারণ কিছু কিছু তারা বলেছেন। এইটাতে ওনাদের বক্তব্য হচ্ছে যখন ভারত সাদার্ন পার্ট অফ বার্মা, মার্গুই বলে একটা এলাকা রয়েছে যেখানে কিচেন মেডেন কিছু পাওয়া যায়, সেগুলো এক্স্যাক্টলি আন্দামানিজ কিচেন মেডেন যেগুলো, তার সঙ্গে সিমিলারিটিস রয়েছে। এই হিসেবে ওইখান থেকে খুব প্রবাবলি এরা যখন ইন সার্চ অফ ফুড বের হয় কেন নিয়ে, যে কোনো কারণে ড্রিফট হয়েছে বা তারা ভলেন্টারিলি একটা আইল্যান্ড থেকে আর একটা আইল্যান্ড আস্তে আস্তে আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডস লিটল আন্দামানে এসে পৌঁছবে। এখন পপুলেশনটা এক একটা ছোট ছোট যে ক্যানোগুলোতে আসে তাতে খুব বেশি তো লোক আসে না, সেই ক্ষেত্রে ধরা যায় যে কিছু এসছে, 2, 3, 4, 5টা এসছে হয়তো এরকম। এটা কিন্তু অ্যাজাম্পশন, এটাকে এস্টাবলিশ করতে পারেননি, কিন্তু এটা একটা
মোস্ট প্রবেবল যেটা রিজন হচ্ছে তারা এসে প্রথমে লিটল আন্দামানে তারা সেটেল করেন, এবং লিটল আন্দামানের যে রিসোর্স গুলো ছিল সেটাতে যখন আস্তে আস্তে কমতে থাকে এদের ইউটিলাইজেশনের ফলে, তখন ন্যাচারালি তারা অন্য আইল্যান্ডের দিকে আবার বেরোতে চেষ্টা করে। এরকম ভাবেই আমাদের এস্টাবলিশড একটা ফ্যাক্ট পাওয়া যায় যে গ্রেট আন্দামানিজ যারা, এই গ্রেট আন্দামানিজরা এতে কেন নিয়ে সাউথ আন্দামানের দিকে আসতে শুরু করেছিল। ব্রিটিশ পিরিয়ডের সময় তারা আসতো, রেগুলারই আসতো, এক একটা আইল্যান্ড টাচ করতে করতে এসে সাউথ আন্দামানে ঢোকে। আর তাদের পরে একইভাবে জারোয়ারা এসে ওঠে এখন। এর ফলে কি হয় যে গ্রেট আন্দামানিজরা জারোয়াদের যখন অ্যাকসেপ্ট করতে রাজি হয় না, রিসোর্সের উপরে আবার চাপ পড়বে বলে, এক্ষেত্রে ওদের মধ্যে একটা এনমিটি গ্রো করে, যেটা পরের দিকেও ছিল, যার ফলে জারোয়ারা কোস্টাল এরিয়াতে না থেকে ওপরের দিকে জঙ্গলের মধ্যে ঢুকতে আরম্ভ করে। তো তারা ল্যাটার মাইগ্রেন্ট, এবং তাদের এই গ্রেট আন্দামানিজরাই তাদের জারোয়া হিসেবে, জারোয়া মিনস আউটসাইডার, জারোয়ার টার্মে তাদের অভিহিত করেন। আর সেন্টিনেলিজদের ব্যাপারে রেডিও সিপ্রিয়ানিও বলেছেন এবং অন্যান্যরাও বলছেন যে ওরাও ঠিক সিমিলারলি এই ইনকোয়েস্ট অফ ফুড রিসোর্স লিটল আন্দামান থেকে ওদের যে আউটরিগার ক্যানো রয়েছে, এই ক্যানো নিয়ে বিভিন্ন আইল্যান্ডে যাওয়ার চেষ্টা করে, এবং প্রেজেন্ট নর্থ সেন্টিনেল আইল্যান্ড যেটা, সেখানে কোনোভাবে তারা এসে পৌঁছয়। আবার আরেকটা মতামত বলে, যখন গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ হয়েছিল তখন জলস্তর কিন্তু অনেকটাই নেমে গিয়েছিল, প্রায় 300 মিটার, অর্থাৎ ল্যান্ড বেরিয়ে গিয়েছিল। তখন ফিলিপিন্সের সঙ্গে মেন এই সাউথ ইস্ট এশিয়ার ল্যান্ডের একটা কোথাও যোগাযোগ তৈরি হয়েছিল, সেখান থেকেও মাইগ্রেট করে থাকতে পারে অনেকেই মনে করেন। জিওলজিক্যাল এরার উপরে বলা হয় যে একটা সময় সমুদ্রের লেভেলটা অনেকখানি নেমে গেছিল, মোর দেন 300 মিটার বোধহয়, এরকম একটা কিছু হবে, এক্স্যাক্টলি আমি এখনই বলতে পারছি না। তো সেক্ষেত্রে একটা যোগাযোগ ল্যান্ড রুট হয়েও গেছিল, কিন্তু এটা ডিসকার্ডেড হয় নানাভাবে যে যদি ল্যান্ড রুটেই যদি থেকে থাকে তাহলে সেখানকার যত অ্যানিমেলস বা বার্ডস বা এই ধরনের ক্রিচার্স যারা রয়েছে তারা কেন আন্দামানে নেই। আন্দামানে তো কাউকেই পাওয়া যায় না যারা বার্মা বা ফিলিপিন্স বা এই এলাকাতে যেসব অ্যানিমেলস গুলো রয়েছে। জন অ্যালেন চাওয়ের মৃত্যুর পর আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার এটা নিয়ে একটা বিবাদ পর্যন্ত হয়েছিল, যদিও ওই বডিটা ফেরত চেয়েছিল আমেরিকা, এবং ইন্ডিয়ার পক্ষ থেকে এই বডিটা ফেরত দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। ইন্ডিয়া বেশ কিছু ব্যাপারে রেস্ট্রিকশন তৈরি করেছে যে এই আইল্যান্ডে আর যাওয়া যাবে না, বা সেখানে কোনোভাবেই টুরিস্টরাও যেতে পারবে না, সাধারণ মানুষও যেতে পারবে না, রিসার্চ পর্যন্ত হবে না। তার অন্যতম একটি কারণ তো আপনাদের বললাম, যে তারা কোনোভাবেই যেহেতু আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে চায় না, এবং আমরাও চাই না যে আমাদের সংস্পর্শে এলে এই ট্রাইবরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক বা এদের মৃত্যু হোক। কারণ এদের সংখ্যা এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে খুব বেশি হলে 50 থেকে 200-র মধ্যে। এদের হাইট 5 ফুটের কম, বা তার থেকে একটু বেশি হলো 5 ফুট 3, এর বেশি নয়। এইরকম নানা কারণের জন্যই ভারত সরকার ডিসাইড করে নিয়েছে যে কোনোভাবেই আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখবো না। কিন্তু সেটা শুধুমাত্র আমরা মনে করি, কারণ এই আইল্যান্ডে যদি কোনোদিনও কোনো গুপ্তধন পাওয়া যায় বা এমন কোনো সম্পদ পাওয়া যায়, সেদিনকে আমরা সেখানে পা রাখার চেষ্টা করব না। এই উত্তর কিন্তু কেউ দিতে পারবে না। আমরা সবকিছু নিজেদের স্বার্থে করি, কিন্তু এটুকু বুঝতে পারি এই যে আন্দামানে লুকিয়ে থাকা এই যে উপজাতি, তারা কিন্তু এখনো পর্যন্ত আমাদের সংস্পর্শে কেন পৃথিবীর কোনো মানুষের সংস্পর্শে সেভাবে আসেনি, এবং তারা নিজেদের মতোই থাকতে চায়, এবং তারা চাষবাস কোনোভাবেই করে না, তারা অস্ত্রের ব্যবহার করতে পারে, এবং সে কারণে তাদের মূলত খাদ্য কি, তারা মাছ খায়, তারা টাটলের ডিম খায়, তারা ফল খায়, তারা মধু খায়, এবং তারা নিজেদের মতন জীবনযাপন করে। যদি আমাদের যেটা বললাম যে এটা একটাই গ্রুপ, তো বিভিন্ন জায়গায় আয়ারল্যান্ডে চলে গেছে, এই থিওরিটা যদি আমরা মেনে নিই, তাতে অঙ্গি যে তাদের কন্ট্যাক্টে আসার পরে যে অবস্থা হয়েছে, আউটসাইডারের কন্ট্যাক্টে আসার পরে ডিপপুলেশনটা যেভাবে হয়েছে, বা গ্রেট আন্দামান, আমি বললাম না একটা সময় প্রায় 3000, যখন 1858-এ প্রথম ব্রিটিশার্সরা ওখানে যায়, সেই সময় একটা এস্টিমেট করা হয়েছিল প্রায় মোর দেন 3000 পপুলেশন গ্রেট আন্দামানিজের। তারা কন্ট্যাক্টে আসার পরে তাদের বললাম যে 1961-এ রেকর্ড করা হলো 1919
যেভাবে বিভিন্ন রকমের আমাদের ডিপপুলেশনটা শুরু হয়, মাল্টিপল রিজনস রয়েছে, সেই মাল্টিপল রিজনস এর জন্য যে ডিপপুলেশনটা হয়। সিমিলারলি আমরা দেখছি অঙ্গিরও তাই, অঙ্গি যে পপুলেশনটা ছিল সেটা নেমে এলো 90-তে। কন্ট্রাক্টের ফলে যদি একটা পপুলেশন পুরোপুরি মানে ভ্যানিশ হয়ে যাওয়ার স্টেজে এসে যায়, সেক্ষেত্রে কেন আমরা চাইবো যে আর একটা পপুলেশনকে শেষ করে দিতে? তারা যদি বেঁচে থাকে নিজের মতো করে, কারণ আমরা তো নিজেদের কন্ট্রোল করব না, আমরা সো কল্ড সিভিলাইজড পারসনস, আমরা তো কন্ট্রোল করব না, এবং আমরা ডমিনেন্ট পপুলেশন, আমরা সেখানে গিয়ে আমাদের যত কিছু আছে ইম্পোজ করার চেষ্টা করবো, এবং পপুলেশনটা শেষ হয়ে যাবে। সেটা কি কেউ চাইবে যে একটা পপুলেশনকে শেষ করে দাও? একটা সময় পর্যন্ত আমি এই ভিডিও বানানোর আগেও, অনেক বছর আগে যখন এই বিষয় সম্পর্কে পড়াশোনা করতাম, আমার খুব অবাক লাগতো যে মানুষ এত এগিয়ে যাওয়ার পরও কিছু মানুষ আজও ঠিক এভাবে জীবন কাটাচ্ছে। ভাবলে আপনার অবাক লাগে না? আপনি কি মনে করেন? এই ভিডিওটা দেখার পর প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন যে এই সেন্টিনালিস্টদের সম্পর্কে জানার পর আপনার কেমন ফিলিংস হচ্ছে, আর এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগছে এটাও জানাবেন। আগামী দিনে আমি এই ধরনের ভিডিও আনবো কিনা সেটা সম্পর্কে আপনারা প্লিজ জানাতে ভুলবেন না। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা এপিসোডে। আর যেতে যেতে প্লিজ বলবো, সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করতে সময় লাগে আপনাদের জাস্ট 1 সেকেন্ড, আমার ভিডিও বানাতে লাগে অনেক সময়। তো আপনাদের হেল্প আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আপাতত শেষ করছি। বাবাই, জয় হিন্দ।